কুষাণ বংশ, এটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। দেখো, এটা কিন্তু একটা চীনের উপজাতি গোষ্ঠী, এই কুষাণ বংশের। কারা? না, এই কুষাণরা হচ্ছে ইউচি জাতিভুক্ত একটা শাখা, ইউচি জাতিভুক্ত একটা গোষ্ঠী, যারা আহ, ভারতবর্ষে এসেছিল প্রাথমিকভাবে ব্যবসা বাণিজ্য করতে। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তারা তাদের শাসন ক্ষমতা দখল করছে, এবং এদের অনেক সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রায় কেউ কেউ বলছেন পাঁচটা গোষ্ঠী, কেউ কেউ 100-র বেশি গোষ্ঠী বলছেন। আমরা সর্বজন স্বীকৃত যেটা, ওটাকে ধরে নেব যে এদের 5টা ভাগ ছিল। ওই 5টা ভাগকে একত্রিত করা হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে এর নাম হয়ে যাচ্ছে কুষাণ। হ্যাঁ, এটা আর ইউচিতে থাকছে না, পরবর্তী ক্ষেত্রে নাম চলে আসছে কুষাণ। তাহলে আমরা প্রথমেই বললাম যে এটা চীনের একটা গোষ্ঠী। এবার এই চীনে প্রথম যে শাসন ব্যবস্থাটা নিয়ে আসছেন তিনি হচ্ছেন কে? না, কুজুল কোতফিসিস। এই কুজুল কোতফিসিস কি করছেন? তিনি চীনে এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করলেন। এবং আমরা জানি যে চীনে তিনি কিন্তু ধীরে ধীরে যখনই সাম্রাজ্যটাকে বিস্তার করেছেন এবং ভারতবর্ষে আসা শুরু করছেন, তখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আহ, আহ, এই সাম্রাজ্যটার নাম অনেক বিস্তার লাভ করছে। পরবর্তী ক্ষেত্রে আমরা একে একে যাব। এবারে এই যে কুজুল কোতফিসিস, সে তো চায়নাতে থেকে গেলেন, তার সাম্রাজ্য বিস্তার করলেন। ধীরে ধীরে এরা কিন্তু ভারতবর্ষে আসতে শুরু করলেন। হ্যাঁ, ভারতবর্ষে যখন যে আসছেন, তিনি হচ্ছেন বিন কোতফিসিস বা বিম কোতফিসিস। এই বিম কোতফিসিস প্রাথমিকভাবে দেখো যে হিমালয়ের পার্বত্য অঞ্চল পেরিয়ে তারা আসছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা নিজেদের সাম্রাজ্য বিস্তার করছেন ধীরে ধীরে। কিন্তু তিনি পুরোপুরি ভাবে বুঝে গেলেন যে যদি ভারতবর্ষকে আমাদের সাম্রাজ্যের মধ্যে আনতে হয়, বা তাদের আঙ্গিকে আনতে হয়, তাহলে কি করতে হবে? তাকে ধর্মের আশ্রয় নিতে হবে। ইতিহাস বলছে যে যে কোনো রাজনৈতিক ক্ষমতা যারা যারা দখল করেছেন, ক্রমানুসারে আমরা ম্যাক্সিমাম শাসককে দেখতে পাবো যারা কিন্তু ধর্মকে ব্যবহার করেছেন, ধর্মের আশ্রয়ে এসেছেন। হ্যাঁ, এই কুষাণ বংশও কিন্তু এর ব্যতিক্রম নয়। কুষাণরা এই ভীম কোতফিসিস প্রাথমিকভাবে ওই উত্তরাখণ্ড সাইডটায়, আমরা যদি যাই উত্তর ভারতের দিকটায়, উত্তরাখণ্ডে এই জায়গাটায় সাম্রাজ্যটা বিস্তার করছে। সেখানে জেনারেলি দেখো, শিব ধর্মের উপাসক, আমরা কেদারনাথ, বদ্রীনাথ, যত যা কিছু বলি না কেন, এরা কিন্তু শৈব ধর্ম। এই শিব ধর্মকে কিন্তু এরা আশ্রয় নিচ্ছে। যারা চায়নার ইউচি জাতি, তারা ভারতবর্ষে এসে শিব ধর্ম, শৈব ধর্ম গ্রহণ করছে। ভেবে দেখো, শুধুমাত্র ক্ষমতাটাকে এস্টাবলিশ করার জন্য। মানে আজও আমরা যদি ভালো করে দেখি, আজকের রাজনীতিতেও কিন্তু ধর্মকে আশ্রয় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু করা হচ্ছে। আমি খুব যদি না ভুল বলি, একটু ভালো করে খেয়াল করলেই আমরা দেখতে পাবো। যাই হোক, এবারে এই শৈব ধর্মকে যখন বা শিবের যখন তিনি ধর্ম গ্রহণ করছেন, বা শিবের যখন উপাসনা করছেন, ব্যক্তিগতভাবে এই ভীম কোদফিসিস কি করছেন? তার নাম পরিবর্তন পর্যন্ত করে দিচ্ছেন। নাম হয়ে যাচ্ছে মহেশ্বর। মহেশ্বর নাম দেখো শিবের সাথে যুক্ত, এই মহেশ্বর নাম কিন্তু তার সাথে পরিচিতি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে যখন আমরা জানি যে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম একটা বিরাট জায়গা করে নিয়েছিল, বৌদ্ধ ধর্ম একটা সত্যি সত্যি খুব ভালো একটা জায়গা করে নিয়েছিল। হ্যাঁ, আমরা জানি যে গৌতম বুদ্ধ কতটা জনপ্রিয়তা পেয়েছিলেন, যদিও ইসলাম আক্রমণের ফলে সেটা কিছুটা হলেও চাপা পড়ে গেছিল, কিছুটা হলেও কলঙ্কিত হয়েছিল ঠিকই। কিন্তু কুষাণদের সময়ে, হ্যাঁ, কুষাণদের সময়ে এই বৌদ্ধ ধর্ম যথেষ্ট একটা গুরুত্ব পাচ্ছে। আমি একটা গল্পটা একটু বলে নিই, দেন আমরা কিছু তথ্যতে যাব যেগুলো পরীক্ষাতে আসে আমাদের। তোমরা গল্প শুনতে চেয়েছিলে। এবার ঘটনা হচ্ছে কি, এই যে ভীম কোদফিসিসের পরে যখন পরবর্তী রাজারা আসছেন, সর্বোচ্চ জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা নিয়ে নিচ্ছেন কনিষ্ক, যার ওই যে গলা কাটা দেখেছো তোমরা, শকাব্দের প্রচলন যিনি করছেন 78 অব্দে। এই শকাব্দ তাহলে কোন ধর্মের সাথে যুক্ত? কুষাণ। আমরা ভীম কোদফিসিসের সময়ে ভারতবর্ষে দেখছি স্বর্ণ মুদ্রাও প্রচলন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা, এবং কনিষ্কের আমলেও সেটা প্রচুর পরিমাণে হচ্ছে। কনিষ্ক কিন্তু দেখো ধীরে ধীরে তিনি বৌদ্ধ ধর্মের আশ্রয়ে আসছেন। কেন? না, বৌদ্ধদের আশ্রয়ে না গেলে এই যে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, এগুলাকে কভার করা যাবে না, যেগুলাতে বৌদ্ধ ধর্ম প্রচুর পরিমাণে রয়েছে।
তাহলে ভারতবর্ষকে ধীরে ধীরে ধর্মের আশ্রয়ে বা নিজেদের নেতৃত্ব গুণে, এবং নেতৃত্ব গুণটাকে তখনই ফলপ্রসূ হচ্ছে যখন ধর্মের এতে ধীরে ধীরে আসা হচ্ছে। তিনি কিন্তু দেখো তিনি বৌদ্ধ ধর্মের আশ্রয়ে চলে আসছেন ধীরে ধীরে, এই কনিষ্কই আমরা যদি বলি, ঠিক আছে। তো পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই কনিষ্ক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন, বৌদ্ধ ধর্মের উপাচার পালন করতে শুরু করছেন, এবং এই কনিষ্কই প্রথম, খেয়াল করে দেখো যে এই বৌদ্ধের গোটা পৃথিবীর ইতিহাসে, এটা শুনলে অবাক হবে, গোটা পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি মূর্তি পূজা করছেন, এবং ওই গৌতম বুদ্ধের নিজ মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি প্রথম বিশ্ব ইতিহাসে প্রথম পূজিত হচ্ছে, খেয়াল করে দেখো, এবং যেটা কনিষ্ক করছেন, এবং যথেষ্ট প্রতাপশালী রাজা, যথেষ্ট ভালো একজন দক্ষ একজন শাসক, সুনিপুণ দক্ষতা তার ছিল। এবার এই যে বৌদ্ধ ধর্ম তিনি প্রচার করছেন ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে, পরবর্তী সময়ে কি দেখা যাচ্ছে যে বুদ্ধের মূর্তি তিনি পূজা করছেন, এবং আমরা দেবতা বলতে কি বুঝি, মা শীতলা, দুর্গা, কালী, শিব, গণেশ আমরা বুঝি, কিন্তু মানুষের প্রথম মূর্তি পূজিত করছেন এই কনিষ্ক এবং বুদ্ধের। তো যাই হোক, ধীরে ধীরে তার ধর্ম প্রচার চলছে, এবং এই বুদ্ধ ধর্মের সাথে যুক্ত অশ্ব ঘোষ তার একজন রাজনৈতিক পথপ্রদর্শক ছিলেন। এই অশ্ব ঘোষ অধ্যক্ষ ছিলেন, আমরা জানি যে তিনি কিন্তু যথেষ্টভাবে কনিষ্কের সাথে সঙ্গ দিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই, দেখব যে চরক সামান্য একজন, সেই সময়ের হয়তো তিনি চরক শুশ্রূষ, যেটা শল্য চিকিৎসা, হ্যাঁ, এই চরক সামান্য হয়তো একজন ডাক্তার থাকতেন, কিন্তু এই কনিষ্ক চরককে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন যেটা হয়তোবা কনিষ্কের সহযোগিতা ছাড়া চরকের পক্ষে সম্ভব ছিল না, চরকের পক্ষে সম্ভব ছিল না। দেখো, চরক ডাক্তারি করছেন, প্লেন একজন এমডি তৎকালীন সময়ের, হ্যাঁ, কিন্তু তার নাম, তার খ্যাতি আজকে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, শুধু ভারতকে না। আজও চরকের মূর্তি ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এতে এখনো মূর্তি রয়েছে, এতটা সম্মান দিচ্ছে চরককে। ভারতবর্ষের লোক কিন্তু গোটা পৃথিবী বিখ্যাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা চরকের সম্পর্কে একদিন একটা অন্য ক্লাসে যাব, কিন্তু জাস্ট আমরা জানলাম। এবার এই চরক একটা গ্রন্থ লিখেছিলেন, চরক সংহিতা, যেখান থেকে আজও মেডিকেল সায়েন্স বাইরে বেরোতে পারেনি। এমন দক্ষ একজন ব্যক্তি, এমন দক্ষ একজন ব্যক্তি। কনিষ্কর কাছে একদিন চরক মানে কনিষ্ক সবাইকে, যতজন ডাক্তার ছিলেন সবাইকে একদিন ডেকে পাঠিয়েছেন তাদের সাথে একটা কমিউনিকেশন করার জন্য। হ্যাঁ, তখন চরককে বলছেন, সবাইকেই বলছেন যে তোমরা যাও, এই প্রকৃতিতে যত ধরনের গাছ আছে, হ্যাঁ, এই গাছের মধ্যে কোনো একটা গাছকে নিয়ে আসো যেটা, যার কোনো আয়ুর্বেদিক গুণাবলী বা ঔষধি বা কোনো একটা মেডিকেল সায়েন্সের সাথে যেটা যুক্ত নয়, যার কোনো মানে কি বলবো ওটা, যদি বলি যে যার কোনো গুণাবলীই নেই। সব ছাত্ররা সারা দিন ঘোরাঘুরি করার পরে সন্ধ্যাবেলাতে কিছু না কিছু একটা গাছ নিয়ে আসছেন। অবশেষে চরক এসে বলছেন যে মহারাজ, আমার ক্ষেত্রে সম্ভব হয়নি, আমি এমন কোনো গাছ পাইনি যেটার কোনো ঔষধিক গুণাবলী নেই। এবং কনিষ্ক শুনে ধন্য হয়েছিলেন, এবং কনিষ্ক কি করছেন, ওই একে চরককে পাঠাচ্ছেন বিশ্ব দরবারে, সেই যে তাকে, যে আমি একটা রত্ন পাঠাচ্ছি যে আপনাদের পুরো মেডিকেল সায়েন্সকে একটা বদলে দিতে পারবে, একজন জ্যোতিষ্ককে আমি পাঠাচ্ছি, কনিষ্ক বলছেন তার চিঠিতে। তো যাই হোক, চরকের জীবনের একটা অভূতপূর্ব উন্নতি যদি কারো হাত ধরে হয়ে থাকে, অবশ্যই তার নিজস্ব প্রতিভা ছিল, ক্ষমতা ছিল, কিন্তু সেই প্রতিভা একজন রাজনৈতিক নেতার, যদি আমি রাজনৈতিক শাসকের বলি, সাহচর্যে এটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়েছিল। আজকের দিনে এর কিন্তু বহু অভাব। আজকের দিনে নেতারা যদি হয়তো আমরা অনেক বহু প্রতিভাবান বিভিন্ন ক্ষেত্রে, শুধু যে ডাক্তারি ক্ষেত্রে আছে তা নয়, কেউ আঁকাতেও দক্ষ আছে, কিন্তু যদি আমরা রাজনৈতিক ভাবে বা সরকারি ভাবে তার সহযোগিতা পাই, সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হতে পারবে। কিন্তু সেটা ফলপ্রসূ হওয়ার অনেক অভাব বা অনেক চিন্তা চেতনার অভাব লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক সময়। যাই হোক, আমি বিস্তারিত আর গল্পে যাব না, আমরা তথ্যে ঢুকবো। যে এই কুষাণ বংশ ভারতবর্ষে প্রতিষ্ঠা হচ্ছে, দেখো আমরা যদি বলি যে
13 সিই থেকে 375 সিই খ্রিস্টাব্দতে চলে আসছে আমরা। এর প্রথম রাজা কে ছিলেন না কুজুল কোতফিস। কুজুল কোতফিস বা প্রথম কোতফিস, যিনি কিন্তু চায়নাতে 15 খ্রিস্টাব্দ থেকে 65 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্যটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় হচ্ছে আমরা যেটা বললাম বিম কোতফিস বা দ্বিতীয় কোতফিস, এটা ফিসেন্স হয়ে গেছে, কোতফিসিস হবে, এটা 65 থেকে 78। এর আমলেই কিন্তু স্বর্ণ মুদ্রার প্রচলন চলে আসছে, ঠিক আছে। এবং পরবর্তী যিনি শ্রেষ্ঠ রাজা, যার নাম কনিষ্ক, ইনি 78 খ্রিস্টাব্দ থেকে 101 এই খ্রিস্টপূর্বাব্দ এই খ্রিস্টাব্দ পর্যন্ত, এই 78টাকে আমরা শকাব্দ বলেও জানি, ঠিক আছে। এবার তারপরে আসছেন বশিষ্ক, হুবিষ্ক, দ্বিতীয় কনিষ্ক, প্রথম বাসুদেব। আচ্ছা, এবারে তাহলে শেষ রাজা কে হবে? বাসুদেব। আমাদেরকে এখানে কি কি জানতে হবে না, প্রথমে হচ্ছেন প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম কোতফিস, যিনি চায়নাতে এটাকে প্রতিষ্ঠা করছেন, চীনে। তারপরে ভারতবর্ষে এসে প্রতিষ্ঠা করছেন কে? ভীম কোদফিস বা দ্বিতীয় কোদফিস, ইনি ভারতবর্ষে এসে প্রতিষ্ঠা করছেন এই কুষাণ বংশকে। আমি গল্পটা বললাম। এবারে নেক্সট আসছেন কনিষ্ক, শ্রেষ্ঠত্বের জায়গা পাচ্ছেন, আর শেষ রাজা হচ্ছেন বাসুদেব। তাহলে আমরা কি কি তথ্য পেলাম, রিপিট করি। কুদুল কোদফিস বা প্রথম কোদফিস, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। ভীম কোদফিস, ইনি ভারতবর্ষে এসে এই কুষাণ সাম্রাজ্যটাকে নিয়ে আসছেন। কনিষ্ক এর শ্রেষ্ঠত্বের জায়গা অর্জন করছেন, এবং শেষ রাজা হচ্ছে বাসুদেব 145 থেকে 176 খ্রিস্টাব্দ। নেক্সট এতে যাই। দেখো এটা ফ্যাট আসছে কেন। এবারে এই যে কুষাণ এম্পায়ারটা ভারতবর্ষের প্রায় অনেকটা অংশ জুড়ে, ধরো যখন মগধের রাজত্ব দেখেছিলাম, ঠিক সেরকম ভাবে কুষাণ কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে গেছিল। হিন্দুকুশ পর্বত থেকে তারা পেরিয়ে এইদিকে চলে আসছেন, এবং ধীরে ধীরে আমরা দেখছি যে ভারতবর্ষের দক্ষিণ দিক, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব ভারত, এগুলো সব কভারেজ করে দিচ্ছে কুষাণ সাম্রাজ্য তার সাম্রাজ্য বিস্তারের মধ্য দিয়ে। নেক্সটে যদি আমরা যাই, কি দেখবো যে এর রাজধানী কোথায় ছিল কুষাণদের না পুরুষপুর বা পেশোয়া বা তক্ষশিলা, যেটা তক্ষশিলা সেখানে অবস্থিত। পুরুষপুর, পেশোয়া বা তক্ষশিলা এই জায়গাটাতে কুৎপিসিস নিজেকে জগতের অধিপতি বলে অভিহিত করেন। হ্যাঁ, কুৎফুসিসের একটা একদম ঠিক বলেছো প্রশ্নটা, তিনি করেছিলেন এই ধরনের মন্তব্য। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আমরা জানলাম প্রথম কোৎফিস, শেষ সম্রাট হচ্ছেন বাসুদেব, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন কনিষ্ক। এই তিনটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কুষাণ সম্রাটরা দেবকুল প্রতিষ্ঠা করেছিল, দেবতাদের আশ্রয় নিয়েছিলেন, ধর্মের আশ্রয় নিয়েছিলেন। আমি বারবার বলছি, ধর্ম রাজনীতিকে পেক্ট করে তারা কিন্তু ক্ষমতাটাকে নিজেদের ধরে রেখেছিলেন এত বছর। প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। তাহলে ক্ষত্রপ কাদেরকে বলা হতো? যারা প্রাদেশিক শাসনকর্তা ছিলেন, যাদের প্রদেশের শাসনকর্তা ছিলেন তাদেরকে ক্ষত্রপ বলা হচ্ছে। 1911 খ্রিস্টাব্দে কনিষ্কের মূর্তি পাওয়া যায়। কুষাণরা ইউচি উপজাতির শাখা ছিল। এই ইউচিটা চায়নাতে এই জাতিটা নাম ছিল, কিন্তু ভারতবর্ষে এসে যখন ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদেরকে সবাইকে একত্রিত করার পরে তারা নাম পেয়ে যাচ্ছে এই দ্বিতীয় কোৎফিসিসের আমলে কুষাণ। চীন তুর্কিস্তানের কানসু অঞ্চলে বাস করত। কোথায়? হানসু, এটা আমরা বলতে পারি হানসু। এই হানসু প্রদেশে এরা কিন্তু বসবাসটা করতেন এই চীনা তুর্কিরা। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দ প্রবর্তন করেন। এই প্রশ্নটা খুব পরীক্ষায় দেয়। এই শকাব্দ কথাটা কনিষ্কের সাথে যুক্ত, তার অভিষেক ক্রিয়ার সময়কালকে আমরা শকাব্দ হিসেবে জানছি। কুষাণরা ইউচি নামে এক ভারতীয় উপজাতির শাখা। কুষাণরা হচ্ছে ইউচি নামে এক ভারতীয় উপজাতির শাখা। প্রথম কুষাণ রাজা প্রথম কোতফিসিস বা কুজুল কোতফিসিস 15 থেকে 16 খ্রিস্টাব্দ। নেক্সটে যাই। পরবর্তী রাজা আমরা বললাম যে ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য গঠন করেন ভীম কোতফিসিস। আচ্ছা, দ্বিতীয় কোতফিসিসের উপাধি ছিল দেখো মহেশ্বর, যে কথাটা আমি বললাম। তিনি মহেশ্বর, নিজের নাম পরিবর্তন করে দিচ্ছেন। কেন না তখন ওই উত্তরাখণ্ড জায়গাটা কি শিব পূজার সাথে যুক্ত। বেশিরভাগ মানুষ উত্তরাখণ্ডে কেদারনাথ, বদ্রীনাথ যা কিছু আছে সব শিবের সাথে যুক্ত, শিব ধর্মের সাথে। তো তিনি নিজেকে শিবের উপাসক হিসেবে নির্বাচিত করছেন এবং নিজের নাম বদল করছেন মহেশ্বর, ঠিক আছে। এবারে পরবর্তী রাজা প্রথম কনিষ্ক। এই কনিষ্ক যেটাকে আমরা জানি যে দ্বিতীয় অশোক বলা হচ্ছে,
কেন বলা হচ্ছে দ্বিতীয় অশোক কনিষ্ককে? না দেখো, অশোক যেরকম তার বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, কনিষ্ক তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য হয়তোবা নয়, আমরা তো পরিষ্কার বুঝতেই পারছি যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন এবং বৌদ্ধ ধর্মকে প্রচার করছেন। বৌদ্ধ ধর্মের যা যা কিছু মানে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলাকে নিয়ে কনিষ্কের মাথা ব্যথা হচ্ছে। আমরা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল দেখেছিলাম। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কাশ্মীর বা জলন্ধরে। এটা কিন্তু এই কনিষ্কের আমলেই দেখা যাচ্ছে। দেখো, যত বৌদ্ধ ধর্মের যত উপাচার আছে, যত নিয়মাবলী আছে, সকল ধর্মের লোককে নিয়ে ধীরে ধীরে এখানে বসতে হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি এই বুদ্ধিস্ট কাউন্সিলটাই, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে কনিষ্কের উপস্থিতিতেই ওই বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হিনজান, একটা মহাযান। এই হিনজান মহাযানে ভাগ হয়ে যাচ্ছে এবং কনিষ্ক সম্পূর্ণরূপে মহাযান ধর্ম মতে বিশ্বাসী থাকছেন। আমরা যাব হিনজান মহাযানের একটা ক্লাস যখন আমরা করাবো তখন এটা ডিটেলসে আসবো। এবার যার জন্য তাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় অশোক অভিধায় ভূষিত করা হচ্ছে। তাহলে দ্বিতীয় অশোক হিসেবে আমরা কাকে জানছি? না, সম্রাট কনিষ্ককে, যিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। আচ্ছা, বিক্রম সম্বত বা অব্যেদ প্রবর্তক দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা আমরা অব্দ, এই যে যেমন শকাব্দের প্রচলন দেখলাম, সেরকম বিক্রম সম্বত বা অব্দের প্রচলন করছেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবারে ত্রৈকুটিক কালচুরি চেদি অব্দ প্রবর্তক প্রথম কনিষ্ক। 78 এই শকাব্দের কথাটা আমরা লিখলাম। রাজধানী হচ্ছে পুরুষপুর বা পেশোয়া। রাজধানী হচ্ছে পুরুষপুর বা পেশোয়া, এই কনিষ্কের রাজধানী ছিল। ব্যাচ 2 যেটা রয়েছে। মহাবিভাষা কি? না, চতুর্থ বৌদ্ধ সংগীতি মহাসম্মেলনে গৃহীত সংকলিত ত্রিপিটকের ব্যাখ্যা সমূহ। মহাবিভাষার রচয়িতা হচ্ছেন বসুবন্ধু। এই বসুবন্ধু ওই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে তোমার ছিলেন, সভাপতি ছিলেন বসুবন্ধু। ওই যখন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল বসছে তখন তিনি এখানকার সভাপতি ছিলেন। নেক্সট আসছে কি না, কুষাণ যুগে কাশ্যপ মাতঙ্গ ও ধর্মরত্ন নামে দুজন বৌদ্ধ ধর্ম প্রচারক চীনে গিয়েছিলেন। তাহলে কারা চীনে ধর্ম প্রচারের জন্য যাচ্ছে? না কারা, আমরা বলতে পারি কি দেখা যাচ্ছে যে কুষাণ যুগে কাশ্যপ মাতঙ্গ ধর্মরত্ন, কাশ্যপ মাতঙ্গ ও ধর্মরত্ন নামে দুজন বৌদ্ধ ধর্মের প্রচারক চীনে তারা গিয়েছিলেন। নেক্সটে যাই। দেখো, এই যে কনিষ্কের আমলে আরো স্বর্ণ মুদ্রাটা প্রচুর পরিমাণে প্রচলন বাড়ছে। যদিও প্রাথমিকভাবে এর প্রচলনটা হয়েছিল প্রথম কোদফিসিসের আমলে। তাহলে আমরা স্বর্ণ মুদ্রার প্রচলন ভারতবর্ষে কোন যুগে পাচ্ছি? আমরা নিঃসন্দেহে বলতে পারবো কুষাণ সাম্রাজ্যে বা কুষাণ ডাইনেস্টিতে বা কুষাণ যুগে। আমরা এই যে কনিষ্কের অর্ধ মূর্তি রয়েছে, দেখো। নেক্সটে যাই। খারবেল, মৌর্য সম্রাট অশোকের আমলে আমরা এই তথ্যটা পেয়েছিলাম যে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। তাহলে মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল কলিঙ্গ, সেটা আমরা জেনেছি। পরবর্তী ক্ষেত্রে চেদিরা, মৌর্যদের পর কলিঙ্গ আবার স্বাধীন হয়, চেদি বংশের শাসকরা এটি শাসন করত। চেদিদের হাতে চলে গেছিল, আমরা গতদিন পড়েছি। রাজা খারবেল এই বংশের প্রথম শক্তিশালী রাজা ছিলেন, কলিঙ্গরাজ খারবেল। তার হাতি গুম্ফা শিলালিপি থেকে তার বিবরণ পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা একটা তথ্য পেলাম খারবেলের সম্পর্কে। মৌর্য সম্রাট অশোকের আমলে কিন্তু এটা দেখা গেছিল এবং কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের যে অন্তর্ভুক্ত ছিল সেটা আমরা কিন্তু জানতে পেরেছি। কুষাণদের আক্রমণ ও কুষাণ সাম্রাজ্য স্থাপন, কিভাবে কুষাণরা তাদের সাম্রাজ্য স্থাপন করছে। দেখো, কুষাণরা উত্তর চীনের ইউচি জাতির একটি শাখা। এটা একটা যাযাবর জাতি ছিল, ভবঘুরে রিফিউজি জাতি এই কুষাণরা। এরা বেক্ট্রিয়ার ওপর, মানে বেক্ট্রিয়দের ওপর অধিকার কায়েম করে। বেক্ট্রিয় যারা ভারতবর্ষে এই যে গ্রিক, শক, হুন, মোগল, পাঠান ধীরে ধীরে ভারতবর্ষে তো এসেছিল, তাদের উপরে আক্রমণ হানছে যারা ভারতবর্ষে অলরেডি আছে। আমি যদি ভারতবর্ষর মধ্যে দেখি যে এরা এখানে রয়েছে, আর এবারে এই ভারতবর্ষের মধ্যে ব্যাকট্রিয় উপজাতিগুলা রয়েছে, গ্রিক হোক, শক হোক, মোগল হোক, পাঠান হোক, এরা তাদের উপরে এসে কুষাণরা আক্রমণ হানছে এবং নিজেদের অধিকার কায়েম করছে। ইউচিরা প্রথমে টুন হুয়াং ও
চিলিয়ান পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে বসবাস করত। তাহলে টুন হুয়ান, যেটা আমরা বলতে পারি ওই বিন্ধ্য পর্বতের পেরিয়ে এসে তারা ধীরে ধীরে বসবাস করতে শুরু করছে। আনুমানিক 165 খ্রিস্টপূর্বাব্দে ইয়ংনু জাতির আক্রমণে পরাস্ত হয়ে ইউচিরা অক্ষু নদীর তীরবর্তী স্থানে চলে আসে। তাহলে কাদের কাছে পরাজিত হচ্ছে? না ইয়ংনু জাতি। তাহলে চীন ছেড়ে পালিয়ে এলো কেন ভারতবর্ষে? আমাদের কাছে ক্লিয়ার হলো কি না এই জাতিটার কাছে, ইয়ংনু জাতির কাছে হেরে যাচ্ছে চায়না। হেরে যাওয়ার পরে তারা তো যাযাবর ছিল, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে 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 ভারতবর্ষের এই চীনের এই ইউচি জাতি ভারতবর্ষের অক্ষু নদীর তীরে এসে বসবাস করতে শুরু করছে। আচ্ছা, এই যে আমি যে কথাটা বলছিলাম যে এই সময় কুষাণরা 5টি শাখায় বিভক্ত ছিল, সেই 5টি শাখা কি কি? এই 5টি শাখা একত্রিত করছেন কে? না ভীম কোদফিসিস। ভীম কোদফিসিস একত্রিত করছেন কিভাবে? দেখো 5টি শাখা কি কি ছিল? কুইসাং, কাওফু, হিথুম, চুংমো, হিউমি। এগুলো আমাদের লাগবে না, তবুও আমরা 5টা জাতি, আমরা 5টা শাখা বুঝে নিলাম যে ইউচি জাতির মধ্যে কোন 5টি শাখা ছিল। এবার এই 5টি শাখাকে একত্রিত করার পরে এই ইউচিরা ইউচি নামে কিন্তু আর পরিচিত থাকছে না, তারা নাম নিয়ে নিচ্ছে ভারতবর্ষে এসে কুষাণ। ঠিক আছে, নেক্সট প্রথম কোদফিসিস। আচ্ছা, ইনি প্রথম রাজা। কুষাণদের নেতা ছিলেন প্রথম কোদফিসিস বা কুজুল কোদফিস। কি বললাম? প্রথম কোদফিস বা কুজুল কোদফিস। তিনি কোথায় কোথায় রাজত্বটা করছেন দেখো, কাবুল, কান্দাহার, কাশ্মীর, পেশোয়া প্রভৃতি জয় করছেন প্রথমে, দিয়ে কোদফিসিস কুষাণ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করছেন। তাহলে কে প্রথম প্রতিষ্ঠাতা হলেন? কুজুল কোদফিসিস। তার উপাধি কি ছিল দেখো, তিনি ওয়াং বা রাজা উপাধি নেন। এই কুজুল কোদফিসিস কি করেছিলেন? ওয়াং বা রাজা উপাধি নিয়েছিলেন। তার রাজত্বকাল ছিল 15 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তিনি বৌদ্ধ ও শৈব ধর্মাবলম্বী ছিলেন। বেসিক্যালি কিন্তু তিনি শিব ধর্মে বেশি বিশ্বাসী ছিলেন। কেন না ওই যে উত্তর ভারতটা, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গাতে শিবের প্রচুর পূজা হতো, তার জন্য তিনি শৈব ধর্মের আশ্রয়ে এসেছিলেন। নেক্সট ভীম কোদফিসিস। এই ভীম কোদফিস কথাটা, প্রথম কোদফিসের পর ভীম কোদফিসিস ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি দেয়, আমরা কাকে করব? কুজুল কোদফিসিস। আর ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা যদি স্পেসিফিক চাই, তাহলে আমরা কাকে পেলাম? না ভীম কোদফিসিস। তাহলে কুজুল কোদফিসিস হচ্ছেন চায়নাতে কুষাণ বংশ প্রথম প্রতিষ্ঠা করছেন, ভারতবর্ষে প্রতিষ্ঠা করছেন প্রথমে কে? ভীম কোদফিসিস। এই ভীম কোদফিস কোথায় কোথায় যাচ্ছে দেখো, পাঞ্জাব গাঙ্গেয় উপত্যকা জয় করে তিনি বারাণসী পর্যন্ত কুষাণ সাম্রাজ্য বিস্তৃত করেন। তিনি প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেন। তাহলে এই জায়গাটা নোট করতে হবে, স্বর্ণ মুদ্রার প্রচলন কার আমলে আমরা পাচ্ছি? না স্বর্ণ মুদ্রার প্রচলন আমরা পাচ্ছি ভীম কোদফিসিসের আমলে। তিনি শিবের উপাসক ছিলেন। দেখো এই শিব ধর্ম, তার উপাধি ছিল মহেশ্বর। এত চতুর লোক যে ধর্মকে আশ্রয় ছাড়া ভারতবর্ষ রাজত্ব করা যাবে না, তাই নিজেকে ভারতীয়দের মধ্যে পরিচিতি পাওয়াতে হবে। কারণ ওই লোকটার এই ভীম কোদফিস নাম থাকলে আমরা বলবো যে এ শিবের পূজা করে? নিশ্চয়ই না। তাকে নাম পরিবর্তন পর্যন্ত করতে হচ্ছে, নাম পরিবর্তন করছেন মহেশ্বর। তাহলে আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারবো এ হচ্ছেন আমাদের একেবারে শিবের একনিষ্ঠ ভক্ত। কিন্তু তিনি তার স্বার্থ সিদ্ধির জন্য, পুরোপুরি তার ভারতবর্ষে তার রাজত্বটাকে কায়েম করার জন্যই তিনি এই কাজটি করেছিলেন। মহেশ্বর বা সর্বলোকেশ্বর প্রভৃতি এই ধরনের উপাধি নিয়েছিলেন। তাহলে কি কি উপাধি তার ছিল? ভীম কোদফিসিসের মহেশ্বর ও সর্বলোকেশ্বর। আচ্ছা, ভীম কোদফিসি প্রথম ভারতে রোমান স্বর্ণ মুদ্রার অনুকরণে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। রোমানরা স্বর্ণ মুদ্রায় অনেক এগিয়ে ছিল। এই ভীম কোদফিস কি করলেন? ভারতবর্ষের সাম্রাজ্যভার যখন গ্রহণ করছেন, তখন দেখা যাচ্ছে যে রোমানদের অনুকরণে বহু স্বর্ণ মুদ্রার প্রচলন তিনি ভারতবর্ষে করছেন। রোমানরা অনেক এগিয়ে ছিল আমাদের তুলনায় তখন, কিন্তু সেটাকে সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন ভীম কোদফিসিস। আচ্ছা, এটা একটা কুষাণ সাম্রাজ্যের আমরা সাম্রাজ্য এটা দেখতে পারি যে দেখো তাদের স্ট্রাকচারাল মেথড কিরকম ছিল। হ্যাঁ, যাই হোক নেক্সট এতে যাই। কনিষ্ক। ভীম কোদফিসিসের পরে কনিষ্ক সিংহাসনে বসছে। এর আমলটা কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। শুধু উপরের অংশ থেকে আমরা
প্রতিষ্ঠাতাকে, ভারতবর্ষে প্রতিষ্ঠাতাকে, তাদের উপাধি কি, কোন জাতিভুক্ত, কবে হচ্ছে, শকাব্দের প্রচলন কে করছেন, এই ধরনের ঘটনাগুলো জানলেই হবে। কিন্তু ধীরে ধীরে আমাদেরকে কনিষ্কের পুরো ডিটেলসটা কিন্তু কুষাণ সাম্রাজ্যে ভালো করে জানতে হবে, কারণ বহু পরীক্ষাতে এখান থেকে প্রশ্নটা দেবে। এই যে ভীম কোদফিসিসের পরে কনিষ্ক সিংহাসনে বসছেন। কনিষ্ক হচ্ছেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা, এবং 1911 খ্রিস্টাব্দে মথুরা থেকে কনিষ্কের মূর্তি পাওয়া গেছে, যে মূর্তিটা ভাঙা। মূর্তির তলায় ব্রাহ্মী লিপিতে নাম ছিল। কোন লিপির প্রচলন ছিল? ব্রাহ্মী লিপি। হ্যাঁ, তিনি প্রথম মুদ্রায় বুদ্ধের ছবি ব্যবহার করেন। এই যে দেখো, তার শুরু হয়ে গেল বুদ্ধের সাথে ধীরে ধীরে সম্পর্কে যুক্ত হওয়া। বৌদ্ধ ধর্মে তাকে দীক্ষিত হতে হবে। বৌদ্ধ ধর্ম ছাড়া ভারতবর্ষে আর সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে না। তাহলে বৌদ্ধ ধর্মের আশ্রয়ে, বৌদ্ধ ধর্মের ছাতার তলায় এসে তিনি কি করলেন? তার ধর্ম প্রচারের মধ্য দিয়ে তার ক্ষমতাটাকে প্রতিষ্ঠা করছেন। হ্যাঁ, এটা কোনো খারাপ দিকে লাগিয়েছেন, ভালো দিকে লাগিয়েছেন আমি যাচ্ছি না, কিন্তু ক্ষমতাটাকে পাওয়ার জন্য তিনি কিন্তু ধর্মের আশ্রয় নিয়েছিলেন, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এবার ঘটনা হচ্ছে কি না, বুদ্ধ যখন বুদ্ধের প্রথম মূর্তি এই কনিষ্ক পূজা করছেন, মানে প্রতিকৃতি মূর্তি। আমরা শিব দুর্গার মূর্তিকে পূজা করি, কিন্তু কোনো মানুষের পুজো করতাম না, যেটা প্রথম কনিষ্ক শুরু করছেন বুদ্ধের ছবি দিয়ে। 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দের প্রচলন করেন। তিনি মোট 42 বছর রাজত্ব করেছিলেন কলহনের রাজতরঙ্গিনীর মতে। স্যার, ভীম কোদফিসিস কি কোদফিসিস দ্বিতীয় না আলাদা বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি লেখো। হ্যাঁ, ভীম কোদফিসিস হচ্ছে কোদফিসিস 2, একদম ঠিক, আলাদা নয়। ভীম কোদফিসিসই হচ্ছেন দ্বিতীয় কোদফিসিস। হ্যাঁ, আমরা প্রথমটাকে কুজুল কোদফিসিস হিসেবে জানলাম। প্রথমটা হচ্ছে কুজুল কোদফিসিস বা প্রথম কোদফিসিস, আর দ্বিতীয়টা হচ্ছে ভীম কোদফিসিস বা দ্বিতীয় কোদফিসিস। ক্লিয়ার? এটা মেসেজটা প্রথমে বুঝতে পারিনি, বোঝা গেল? একটু রেসপন্স করো। আচ্ছা, তিনি মোট 42 বছর রাজত্ব করেছিলেন। কে? কনিষ্ক। কলহনের রাজতরঙ্গিনীর মতে কাশ্মীর, হিউয়েনসাং এর মতে গান্ধার ও পুরুষপুর চীনা, বৌদ্ধ মতে অযোধ্যা, পূর্ব ভারত পাটলিপুত্র সাম্রাজ্যভুক্ত ছিল। আচ্ছা, ঠিক আছে। এই সময়টাই কিন্তু গান্ধার রীতিটার প্রচলন হয়ে যাচ্ছে। এই যে বৌদ্ধ মূর্তিটা তৈরি করলেন, আমি বলছি দেখো কত সুন্দরভাবে মনে থাকবে। প্রথম গান্ধার শিল্পরীতির প্রচলন কিন্তু এই কনিষ্করাই করছে, মানে এই কুষাণরাই করছে। কনিষ্কের আমলে বৌদ্ধ মূর্তিটা যে তৈরি করলেন, সেই শিল্পরীতিটা গান্ধার শিল্পরীতিতে হয়েছিল। কনিষ্ক পাটলিপুত্র জয় করে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষকে সঙ্গে করে তার রাজধানী পুরুষপুর বা পেশোয়ায় নিয়ে যান। স্মিথ, ভিনসেন্ট স্মিথ যাকে আমরা জানি, ভিনসেন্ট স্মিথ ওই প্রত্নতত্ত্ব বিভাগের একজন ভালো ঐতিহাসিক, নামি দামি ঐতিহাসিক, প্রাচীন যুগের। কনিষ্ককে দ্বিতীয় অশোক আখ্যা দেন। তাহলে কে কাকে দ্বিতীয় অশোক বলছেন? দ্বিতীয় অশোক কাকে কেন বলা হচ্ছে আমি বলে দিয়েছি কেনটা। তাহলে দ্বিতীয় অশোক বলছেন কাকে না? কনিষ্ককে। কে বলছেন? ভিনসেন্ট স্মিথ। এবারে দেখো এই কি করলেন, কনিষ্ক কি করছেন, বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষকে নিয়ে এলেন। এই বৌদ্ধ ধর্মটাকে নানান ভাবে তার বুদ্ধ চরিত, বুদ্ধের যে জীবনী অশ্ব ঘোষ লিখে ফেলছে। অশ্ব ঘোষ মানে রাজার যে রাইটার অশ্ব ঘোষ, মানে কনিষ্কের যে এই বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষ, তিনি লিখছেন একটা বুদ্ধ চরিত বলে গ্রন্থ, খুব পরীক্ষায় দেয়। ঠিক আছে, এই বুদ্ধ চরিত। কিন্তু দেখো খেয়াল করে, তখন ব্রাহ্মী, প্রাকৃত, খরচ এই ধরনের ইয়ে ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি সংস্কৃতে এটাকে লিখছেন। সংস্কৃততে কেন? মানুষ সংস্কৃত ছাড়া কিছু বোঝে না, তাহলে সংস্কৃততেই লিখতে হবে। বুদ্ধচরিত লেখা হচ্ছে, বিখ্যাত হচ্ছে। খেয়াল করে দেখো কিভাবে ধর্মটাকে মানে একেবারে চাতুরতার সাথে কাজে লাগানো হচ্ছে। নেক্সট। আচ্ছা, এই ছিলেন কনিষ্ক দা গ্রেট। আমরা জানি যে এর মহান কৃতিত্ব, একে যত বলবো হয়তো এর নিয়ে বলা শেষ হবে না, কারণ সত্যি সত্যি এর যা কীর্তি, সেটা আজও আমরা সকলেই স্বীকার করব। হয়তো তারা বাইরের দেশ থেকে এসেছিলেন ঠিকই, কিন্তু ভারতবর্ষে থাকতে থাকতে ভারতবর্ষের মান, ভারতবর্ষের গরিমা, খ্যাতি অনেক কিছুই বৃদ্ধি ঘটিয়ে দিয়েছিলেন। বিশেষ করে মানে প্রতিভাবান লোককে কিভাবে একটা মূল জায়গায় পৌঁছে দেওয়া যায়, তার দূরদর্শী চিন্তা ভাবনা বা দক্ষতা গুণে তার বহু প্রমাণ আমরা পেয়েছি। আমরা চরকের গল্প শুনছিলাম, চরককে তিনি পাঠাচ্ছেন, এবং চরক আজকে কোন জায়গায়
সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, অশ্বঘোষ তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। তাহলে অশ্বঘোষই তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিচ্ছেন কে? না কনিষ্ককে। পার্সের পরামর্শে সভাকবি নাগসেনের উদ্যোগে কনিষ্ক কাশ্মীরের কুন্দলবন বিহারের চতুর্থ বৌদ্ধ সংগীতি আহ্বান করেন। যে বৌদ্ধ সংগীতি সম্পর্কে আমি বলছিলাম, যেখানে হিনজান মহাযানটা ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হিনজানরা একটা অন্য মতে বিশ্বাসী, মহাযানরা একটা অন্য মতে বিশ্বাসী হয়ে যাচ্ছে, এবং তিনি মহাযান ধর্মমতের আশ্রয়ে থেকে কনিষ্ক কিন্তু ধর্ম প্রচার করে যাচ্ছেন। তাহলে কার সভাকবি কে ছিলেন? নাগসেন। এই নাগসেনের একটা অন্যতম গ্রন্থ আমরা জানি, যেটা খুব পরীক্ষাতে আসে, মিলিন্দ পঞ্চহ। কি বললাম? মিলিন্দ পঞ্চহ। এই গ্রন্থটা আমরা জানি। এই সম্মেলনের সভাপতি কে ছিলেন? না ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল। প্রথমত হচ্ছে কনিষ্কের আমলে, সভাকবি হচ্ছেন নাগসেন, সম্মেলনের সভাপতি হচ্ছেন বসুমিত্র। এটা মাথায় রাখতে হবে। এবং কোথায় বসেছিল? বিহারের কুন্দলবন। তোমরা যদি বিহার যাও, সেখানে কুন্দলবন, বেনুবন, অনেক রকমের জায়গা রয়েছে। এই কুন্দলবনে চতুর্থ বৌদ্ধ সংগীতি, কাশ্মীরের কুন্দলবনে এই চতুর্থ বৌদ্ধ সংগীতি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কনিষ্কের রাজত্বকাল ছিল 78 খ্রিস্টাব্দ থেকে 101 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তাহলে প্রায় 40-42 বছর তার রাজত্ব হয়ে যাচ্ছে। কুষাণ শাসনে প্রদেশের শাসককে ক্ষত্রপ বলা হতো। কনিষ্কের আমলে বিখ্যাত গান্ধার শিল্প গড়ে ওঠে। যে গান্ধার শিল্পের সাথে আমরা যুক্ত করছি কাকে? না বুদ্ধের যে মূর্তি তিনি তৈরি করেছিলেন, সেটা গান্ধার শিল্প রীতিতে করেছিলেন। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও লেখক নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র পার্শ্ব কনিষ্ক রাজসভায় ছিলেন। এই যে পণ্ডিত লোকগুলা, দেখো যথেষ্ট জ্ঞানী লোক কিন্তু। নাগার্জুন, যাকে ভারতবর্ষের আইনস্টাইন বলা হচ্ছে, কিনা করেছেন তাদের এই রাজসভা সম্পর্কে। অশ্বঘোষ, বসুমিত্র, এরা প্রত্যেকেই তার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন। অশ্বঘোষ ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, পণ্ডিত, বৌদ্ধ সন্ন্যাসী। তার প্রকাশিত গ্রন্থ বুদ্ধচরিত, সৌন্দরানন্দ। দেখো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, অশ্বঘোষকে আমরা খালি চোখে বুদ্ধচরিত অনেকেই জানি। এই প্রশ্নটাকে বাদ দিয়েও এখন কিন্তু অন্যান্য প্রশ্ন প্রচুর পরীক্ষাতে আসছে। দেখো টপিক এক, কিন্তু তার বাইনে ডাইনে অন্য প্রশ্ন ঘোরাঘুরি করছে, যেটা আমাদেরকে জেনে রাখতে হবে। একটা হচ্ছে সৌন্দরানন্দ, এটা নোট ডাউন করবে। বুদ্ধচরিত আমরা সকলেই জানি, বা তোমরা অনেকেই এটা জানো, কিন্তু সৌন্দরানন্দ এবং সূত্রালঙ্কার, এই দুটি গ্রন্থ কিন্তু অশ্বঘোষ রচনা করছেন, যেটা পরীক্ষাতে খুব দেয়। বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক চরক ছিলেন কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। যে চরকের কথা আমি বলছিলাম, এই চরকের চরক সংহিতা, একজন বিখ্যাত চরক সংহিতা তোমরা জানো। চরকের চরক সংহিতা, যেটা আজও মেডিকেল সায়েন্স এর বাইরে যেতে পারছে না। এমন কি লিখে গেছেন সামান্য একজন এমডি ডাক্তার সেই সময়, যাকে আজকে মানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার স্ট্যাচু আজও সম্মানে রাখা রয়েছে, ভাবো। ঠিক আছে, কুষাণ কনিষ্কের প্রধানমন্ত্রী ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ মাথর। তাহলে কনিষ্কের আমলে প্রধানমন্ত্রী কে ছিলেন? বিখ্যাত রাজনীতিবিদ মাথর। কুষাণ শাসনে দুজন শাসক থাকতো, দুজন। একজন মানে শাসক, আজকের দিনে যেরকম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, ঠিক সেরকম সেই সময়ে কি দেখা যাচ্ছে, একজন রাজা বা শাসক আর একজন প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর নাম আমরা কি পেলাম? মাথর। তাহলে কনিষ্কটাকে আমরা যদি একটু সামারি করি, দেখি নেক্সট স্লাইড কি রয়েছে। আচ্ছা, উত্তরাধিকারটা আছে, আমরা কনিষ্কটাকে একটু সামারাইজ করি। যে কনিষ্ক হচ্ছেন বৌদ্ধ ধর্মের উপাসক। তিনি শকাব্দের প্রচলন করেছিলেন। তিনি কুষাণ বংশের মানে শ্রেষ্ঠ একজন শাসক ছিলেন, এবং অশ্বঘোষ তার আমলে ছিলেন, নাগার্জুন তার আমলে ছিলেন, যাকে আইনস্টাইন বলা হচ্ছে। অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত। আবার যদি কি বলা যায় না, কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হচ্ছে, বৌদ্ধ ধর্মটাকে সেইভাবে মানে প্রচলন করার জন্য। এর আমলেই চতুর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, কোথায়? কাশ্মীরে বা জলন্ধরে। হ্যাঁ, এই তথ্যগুলো আমরা কনিষ্ক সম্পর্কে জানলাম। এবার তার পরবর্তীকালে কে হচ্ছেন? না বশিষ্ক। বো দন্তেশ্বয় হস্যই দন্তেশ্বয় কো, বাসিষ্ক নয়, এটা বশিষ্ক হবে। বশিষ্ক কনিষ্কের পরে সিংহাসনে। এগুলো এত বেশি লাগে না, জাস্ট আমরা তথ্যগুলা জেনে নেব। 102 খ্রিস্টাব্দে কনিষ্কের মৃত্যুর পর সিংহাসনে বসেন। তিনি কাশ্মীরে জয়স্বামীপুর ও জুস্কপুর নামে দুটি নগর প্রতিষ্ঠা করেন। বশিষ্ক দেবপুত্র শাহী মহারাজা ইত্যাদি উপাধি পান। তাহলে বশিষ্ক সম্পর্কে এই দুটো নোট ডাউন করলেই আমাদের হবে। একটা হচ্ছে কি, জয়স্বামীপুর ও জুস্কপুর, এই দুটো জায়গা তিনি, এই দুটো নগর প্রতিষ্ঠা করছেন। আর বশিষ্ক কি করছেন? দেবপুত্র শাহী এবং মহারাজা, এই দুটো উপাধি তিনি পাচ্ছেন।
ঠিক আছে। বশিষ্কের পরে কে আসছে না হুবিস্কো, বশিষ্কের পরে আসছেন হুবিস্কো। হুবিস্কো সিংহাসনে বসেন। তাহলে আমরা কাকে কাকে প্রথমে পেলাম? প্রথমে হচ্ছে দেখো কুজুল কোদফিসিস বা প্রথম কোদফিসিস, দ্বিতীয় হচ্ছে বিম কোদফিসিস বা দ্বিতীয় কোদফিসিস, তৃতীয় হচ্ছেন কনিষ্কো, চতুর্থ হচ্ছেন বশিষ্কো, পঞ্চম হচ্ছেন হুবিস্কো। আচ্ছা, এরপরেও আরো রয়েছে, আমরা আসছি। তিনি 138 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি মহারাজা ধীরাজ দেবপুত্র উপাধি ধারণ করেন। তাহলে মহারাজা ধীরাজ দেবপুত্র, এখান থেকে অত প্রশ্ন দেয় না, তবু ডিটেলসে গেলে হুবিস্কোর সম্পর্কে এই প্রশ্নগুলো আসতে পারে। ব্যাকট্রিয়া কুষাণদের হাতছাড়া হয়। এই যে ব্যাকট্রিয় যে সাম্রাজ্যটা যারা এরা দখল করে নিয়েছিল প্রাথমিকভাবে এসে, কিন্তু এই হুবিস্কের আমলে কি হচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে, ব্যাকট্রিয়রা আবার তাদের সাম্রাজ্য দখল করে নিচ্ছে। 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পায়। 262 খ্রিস্টাব্দ নাগাদ কুষাণ সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছে, ধীরে ধীরে পতনের দিকে চলে যাচ্ছে। কেন আমরা দেখবো। দেখো বাসুদেব, এই যে হুবিস্কের পর সিংহাসনে বসেন সর্বশেষ বিখ্যাত কুষাণ সম্রাট বাসুদেব। তাহলে সর্বশেষ কে হচ্ছে, তাহলে কজন সম্রাটকে আমরা পাচ্ছি? 6 জন। খেয়াল করে দেখো কে কে। প্রথম হচ্ছেন কুজুল কোদফিসিস, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছেন বিম কোদফিসিস, তৃতীয় হচ্ছেন কনিষ্কো, চতুর্থ হচ্ছেন বশিষ্কো, পঞ্চম হচ্ছেন হুবিস্কো, আর ষষ্ঠ হচ্ছেন কে, বাসুদেব। এবার এই বাসুদেব তার সম্পর্কে কি আমরা জানবো? যাহলে শেষ সম্রাট, কুষাণ শেষ সম্রাট, তার অধিকাংশ মুদ্রা তক্ষশিলায় পাওয়া যায়, প্রায় 530টি মুদ্রা। যাই হোক, কিন্তু খেয়াল করে দেখো কুষাণ সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট বা সর্বশেষ সম্রাট হিসেবে আমরা বাসুদেবের নাম জানলাম, কিন্তু যেটা আমাদেরকে বলতেই হবে, যেটা আমি বৌদ্ধ ধর্ম পড়তে গিয়েও বলেছিলাম, আজকে এটা মাথায় রাখতে হবে। খেয়াল করে দেখো যে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে লোপ পেয়ে যাচ্ছে। বলছি তো, ভারতবর্ষ থেকে মুসলমান আক্রমণের কারণে বা ইসলাম আক্রমণের কারণে বৌদ্ধ ধর্মের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তার আগেও ভারতবর্ষে ক্ষতির জায়গা তৈরি হয়েছে। খেয়াল করে দেখো, আমরা দেখলাম, যদি আমরা ব্যাকে আসি, এই যে কনিষ্কের আমলটা আমরা পড়লাম, তিনি কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছেন। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পরে ওই যে ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিলে হিনজান মহাযান ধীরে ধীরে ভাগ হয়ে গেল। হিনজানরা তাদের মতো করে ধর্ম প্রচার করতে শুরু করলো, আর মহাযানরা ভিড়ে গেল কার সাথে? কনিষ্কের সাথে, বা কনিষ্ক আশ্রয় নিয়ে নিলেন মহাযানদের সাথে। তখন কি দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই মহাযান ধর্ম মতে বিশ্বাসীরা ধীরে ধীরে কেমন যেন মিশে যাচ্ছে এই কুষাণদের সাথে। তাই বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে ভারতবর্ষ থেকে অনেকটা লোপ পেতে শুরু করলো, অনেকটাই লোপ পেতে শুরু করলো। তাই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে অনেকটা টিকে পড়ে গেল। তাই যাই হোক, আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানলাম। নেক্সট আমরা ধীরে ধীরে চলে যাব অন্য টপিকে। কিন্তু দেখো এর পরবর্তী ইতিহাসটা কিন্তু জানা যায়নি প্রায় 500 বছর। আমি গতদিনও বলছিলাম, আরো কিছুটা অংশ বলবো। এরপরে আমরা বিদেশি আক্রমণে ঢুকবো, বৈদেশিক আক্রমণ, কিভাবে ব্যাকটেরিয়ারা ঢুকেছিল, কিভাবে গ্রিকরা ঢুকেছিল, তাদের সম্পর্কে জানবো। কিন্তু এই যে 500 বছরের ইতিহাসটা বাংলাতে জানা যায়নি, যেটাকে আমরা অন্ধকারময় যুগ হিসেবেও জানি। যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আশা করি ক্লাস বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু দেখো যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আজকের মতো ক্লাসটা শেষ করব।